স্থানীয় সরকারি যারা আছে তারা আসতে দিচ্ছে না কেন? 10 লক্ষ টাকা দিলে বাড়িটা করতে পারবে না, হলে করতে পারবে না। ওয়ারেন্ট হওয়ার পরে ওই আইনজীবী বাধ্য হয়ে এনওসি দিয়ে দিয়েছে। ভালো আগে ছিলাম, বর্তমানে ভালো নেই এমন না, আমরা ভালো ছিলাম না। সরাসরি এলিগেশন আছে তার বিরুদ্ধে, এরপরও তাকে মোসলেখা দিয়ে আপনি ছেড়ে দিলেন। চাঁদাবাজিটা হয় আমাদের রাজনীতি, পৃথিবীতে আপনি কোনো দেশ পাবেন না যেখানে রাজনীতি একটা পেশা। ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এই যে আমরা চাঁদাবাজি নিয়ে কথা বলছি, যেটি নিয়ে আসলে প্রশ্ন, এই চাঁদাবাজির নেপথ্যে আসলে কারা, বা এই যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তাদের এক পদযাত্রায় বলেছেন যে 200 টাকা আয় করলে 50 টাকা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্থানীয় এমপিদের চাঁদা দিতে হয়। এই অভিযোগের সত্যতাই বা কত, কি বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার জন্য সহ প্যানেলিস্ট, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, চাঁদাবাজির আমরা তো জানতাম না যে আজকে চাঁদাবাজি নিয়ে টপিক ছিল, কিন্তু আমি একবার সত্য করে বলি, আমি 7টায় একটা টকশো শেষ করে আমি চেম্বারে গিয়েছি। চেম্বার থেকে আমি সরাসরি চেম্বার থেকে আসছি। সর্বশেষ যে ক্লায়েন্টটা আমার ছিল, সর্বশেষ যে ক্লায়েন্টটা ছিল সেটা হচ্ছে সে খিলগাঁও থেকে আসছে। খিলগাঁও থেকে আসছে, সে একটা বাড়ি করছে খিলগাঁওতে, কিন্তু তার বাড়িটা করার জন্য যে বিল্ডিংটা করতে হবে, বিল্ডিংটা করার জন্য যে বালু বা ইট আসার জন্য স্থানীয় সরকারি যারা আছে তারা আসতে দিচ্ছে না কেন? 10 লক্ষ টাকা দিলে বাড়িটা করতে পারবে না, হলে করতে পারবে না। এটার জন্য কয়েকবার বাধা প্রদান করা হয়েছে, তাদের উপর আঘাত করা হয়েছে। পরবর্তীতে তারা থানায় গিয়েছে, মামলা নেওয়া হয়নি। পরবর্তীতে তারা গিয়েছে কোর্টে, গিয়ে মামলা করেছে, এবং কোর্টে মামলা করার পরে সে মামলায় তদন্ত দিয়েছে, তদন্ত হয়ে প্রমাণিত হওয়ার পরে উনি যে আইনজীবী করেছে, সে আইনজীবীও আবার সরকার পক্ষের। পরবর্তীতে ওই যে ব্যক্তিটা ওয়ারেন্ট হওয়ার পরে ওই আইনজীবী বাধ্য হয়ে এনওসি দিয়ে দিয়েছে, কারণ খিলগাঁওর যিনি এমপি আছেন উনি নাকি কল করে বলেছেন যে আপনি এই মামলাটা চালাবেন না। পরবর্তীতে ওনার ভাই দেশের বাইরে আছে, ওনার ভাই আমার নাম্বারটা দিল, পরে আমার চেম্বারে আজকে আসছে। তার মানে এটা আমি একটা ঘটনা বললাম আজকে রিসেন্টলি, আমি জানতাম না আপনার এখানে টপিক চাঁদাবাজির টপিক। এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন, ভালো আগে ছিলাম, বর্তমানে ভালো নেই এমন না, আমরা ভালো ছিলাম না। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে আগে চাঁদাবাজি হতো, তার মানে কি এখন চাঁদাবাজি হবে? আগে আমরা ভালো ছিলাম না, তার মানে এখনো ভালো নেই, তার মানে সমান সমান না? 1500 জীবন এই জন্য দেয় নাই। আজকে প্রশ্ন আসছে যে ছাড় দেওয়া হচ্ছে না, কিন্তু আপনি কি দেখেছেন নারায়ণগঞ্জে? কি দেখেছেন? নারায়ণগঞ্জে এমপির ছেলে কমপক্ষে 17-18টি ঘটনা ঘটেছে, তার চাঁদাবাজি ঘটনা ঘটেছে। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করেছে। পরবর্তীতে নারায়ণগঞ্জ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে নাই। ডিবি পুলিশ ঢাকা থেকে গিয়ে তাকে গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে গিয়েছে, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে কগনিজেবল অফেন্স, যেখানে সরাসরি এলিগেশন আছে তার বিরুদ্ধে, এরপরও তাকে মোসলেখা দিয়ে আপনি ছেড়ে দিলেন কেন? কেন? আপনি কি পারেন কগনিজেবল অফেন্স, নন বেলেবল অফেন্সে আপনি এই কিভাবে তাকে মোসলেখা দিয়ে ছাড়তে পারেন? এটাকে যদি আমি করতাম, আমার জন্য কি ছাড়তেন না? তাহলে আপনি যে এই যে পার্থক্য, আইনের জন্য তো সবাই সমান। এখন কথা হচ্ছে চাঁদাবাজি আমার শুধু তো এটা, আপনি দেখেছেন বরগুনা রিসেন্টলি যে সিসিটিভি ফুটেজ আসছে বলে আমরা দেখেছি, যে ব্যবসায়ী থেকে 70 লক্ষ টাকার একটা চেক নিয়ে গিয়েছে। আমরা জানি চেকের মামলা হলে অটোমেটিকলি যিনি মামলা করেন তার পক্ষে রায় যায়, 1-2টা তার বিপক্ষে যায়। যদি সিসিটিভি না থাকতো, ওনার যে ইন্টারনাল জায়গা হাত দিয়ে ধরে জোর করে যে ওনার থেকে যে চেকটা নিয়েছে, যদি সিসিটিভি না থাকতো, তাহলে আমরা ধরতাম কি যিনি চেক নিয়েছেন তিনি অপরাধী, এটাই তো বলতাম আমরা। তার মানে এভাবে যে সব জায়গাতে সিসিটিভি নেই। আপনি দেখেছেন এই সরকার ক্ষমতা আসার আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে থেকে প্রায় 10,000কে বহিষ্কার করেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সমান তো দৃশ্যমান ছিল, হয়তো মিডিয়াতে আসতো, কিন্তু এখন তো সব আসছে না। এখন কথা হচ্ছে এটাকে আমাদেরকে লাগাম ধরতে হবে, কারণ এবারে গণ অভ্যুত্থানের পরবর্তীতে মানুষ এক্সপেকটেশন জায়গাটা বেড়ে গিয়েছে, মানুষের আশা ভরসা বেড়ে গিয়েছে। এবারে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যদি আপনি আগের মতো সংস্কৃতি চালু করেন, তাহলে আলটিমেটলি জনগণ, এই যে জেনজিরা বা বর্তমান মানুষ মেনে নিবে না। এখন কথা হচ্ছে আসলে চাঁদাবাজিটা কেন হয়? চাঁদাবাজিটা হয় আমাদের রাজনীতি, পৃথিবীতে আপনি কোনো দেশ পাবেন না যেখানে রাজনীতি একটা পেশা। আমাদের দেশে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, আমি রাজনীতি করি। কি আপনি প্রফেশনের যতগুলো পেশা আছে পেশার তালিকাটা দেখেন, কোন পেশার তালিকার মধ্যে রাজনীতি কোনো পেশা কিনা? কিন্তু আপনি দেখবেন আমাদের বিভিন্ন টকশোতে দেখবেন নেতা, অমুক নেতা, এটা তার পেশা। কেন এটা তার পেশা? আমরা যারা পেশা নিয়ে টকশোতে আসি আমাদেরকে বলে আপনি নিজের দলীয় পরিচয় আসেন না কেন? ভাই আমি এটা পেশা অন করি, তারপর আমি রাজনীতি পছন্দ করতে পারি নিশ্চয়ই। কিন্তু আমাদের দেশে রাজনীতি যখন পেশা হয়ে যায়, তখন এই রাজনীতি সে চালাবে কিভাবে? চালাবে? রাজনীতিতে বেতন নেই,
আপনি কি সরকারি দলের যারা বিভিন্ন পোস্ট হোল্ড করে তার কোনো বেতন আছে? তাহলে সে যে 10 জন 15 জন লোক চালায় কিভাবে চালায়? তখন সে কি করে? ভাগ করে দেয়, এই তোমাকে এই অঞ্চলে তুমি দেখবা, এই স্টেশনটা তুমি দেখবা, এই স্টেশনটা তুমি দেখবা, এইভাবে ভাগ করে দেয়। তখন এই ভাগ করা থেকে একটা পার্সেন্টেজ সবার কাছে আসে। এই যে রাজনৈতিক সংস্কৃতি যদি আপনি পরিবর্তন না করেন, তাহলে আলটিমেটলি আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। যত 10,000 20,000 30,000 50,000 আপনি বেশি লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতিটা আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি দেখেছেন গুলিস্তান কিছুদিন আগে জামাতের পক্ষ থেকে একটা মিছিল করেছে যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে, পরবর্তী তাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে দেখেছি তো আমরা, এটা আক্রমণ করা হয়েছে। না এটাও করতে পারবেন, প্রতিবাদও করতে পারবেন না আপনি, মানে তাদের এত ক্ষমতা আপনি প্রতিবাদও করতে পারবেন না। এখন কথা হচ্ছে এই জন্য আমাদের বর্তমান দরকার হচ্ছে রাজনীতির যে প্যাটার্ন আছে, যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি যদি পরিবর্তন না করেন, আলটিমেটলি আমরা ওই এক ভাগের মুখ থেকে আরেক ভাগের মুখের মধ্যে চলে আসবো। আমি মনে করি এখনো আসে নাই, কিন্তু চলে আসতে বেশি সময় লাগবে না।